নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ফজলুর রহমান কে তিনি? আমি উইকিপিডিয়া থেকে তার কথাটা বলছি। 19শে জুন 1953 সালে তার জন্ম হয়। উনি একজন ডাকসাইটের রাজনীতিবিদ এবং ধর্মগুরুও বটে। জামিয়াত উলেমায়ে ইসলাম তার প্রেসিডেন্ট। তার আগে তিনি প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট PDM, a coalition of political parties which ousted then Prime Minister Imran Khan through a no confidence motion in 2022. Fazlur Rahman has been a member of the National Assembly since February 2024 and previously served in that position between 1988 and 2018. He was also the leader of the opposition from 2004 to 7 এবং 1980 সালে উনি একটা মুভমেন্টের অংশ ছিলেন, মুভমেন্ট ফর দ্য রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, যেখানে জেনারেল জিয়াউল হকের মিলিটারি রেজিমকে অপসারণ করার আন্দোলন ছিল। কিন্তু ওই পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট যেটা ইমরান খানকে নো কনফিডেন্স মোশনের মাধ্যমে আউস্টেড করেছিল, তার কারিগর ছিলেন ফজলুর রহমান। ইনি কিন্তু বালুচও নন, ইনি কিন্তু পাস্তুনও নন। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে দুদিন আগে ফজলুর রহমান বলেছেন যে বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে, কেউ রুখতে পারবে না। কারণ পাকিস্তানের মিলিটারি যেভাবে বালুচিস্তানের সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, মিলিটারি সলিউশন বালুচিস্তানে হবে না এবং বালুচিস্তানের পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়া, তাদের স্বাধীনতা ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র। এটা কোনো ভারতীয় সংবাদ মাধ্যম বলছে না, এটা কোনো ভারতের রাজনীতিবিদ বলছেন না। ফজলুর রহমান তিনি কিন্তু পাকিস্তানের একজন পরিচিত রাজনীতিবিদ, তার ক্লাউট আছে পাকিস্তানের রাজনীতিতে। ন্যাশনাল অ্যাসেম্বলির ভিতরে দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলির অন্যান্য ল মেকাররা কিন্তু মোটামুটি তার বক্তব্যকে এন্ডোর্স করেছে। এখন 1948 সাল থেকেই বালুচিস্তানের সাধারণ মানুষের উপর পাক সেনা অত্যাচার করে। সেখানকার মহিলাদের হাফ উইডো বলা হয়, কারণ তাদের কারোর স্বামীকে, কারোর ছেলেকে, কারোর বাবাকে পাকিস্তানি মিলিটারি তুলে নিয়ে গেছে। দীর্ঘদিন তাদের কোনো খবর পাওয়া যায় না, তারা বেঁচে আছেন না তারা মরে গেছেন কেউ জানে না। অর্থাৎ যে মাতৃশক্তি, যার স্বামীকে ধরুন 15 বছর আগে তুলে নিয়ে গেছে মিলিটারি, তার কোনো খবর নেই। অর্থাৎ সেই মহিলা জানেন না তার স্বামী জীবিত আছেন না মৃত, সেই জন্য বলা হয় হাফ উইডো। এবং খুব কনজারভেটিভ, তারা কিন্তু এবার পথে নেমে প্রতিবাদ করছে। দেখুন, বালুচিস্তানে 14টা আসন আছে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে। তার ল্যান্ডমাস খুব একটা বড় নয়, কিন্তু খুব সমৃদ্ধশালী। সমৃদ্ধশালী বলছে ন্যাচারাল রিসোর্স। এই চীন পাকিস্তান ইকোনমিক করিডোর, সেটা বালুচিস্তানের উপর দিয়ে গেছে। বালুচিস্তানের মানুষের কি অভিযোগ, বালুচিস্তানের ন্যাচারাল রিসোর্সকে এক্সপ্লয়েট করছে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের লোকজন, এবং ন্যাচারাল রিসোর্স বালুচিস্তান থেকে নিয়ে গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সকে সমৃদ্ধশালী করা হচ্ছে। একই অভিযোগ কিন্তু খাইবার পাখতুনখোয়ায়। তাহলে ফজলুর রহমান যখন বলছেন যে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যে আরেকটা পাকিস্তানের ভাগ সময়ের অপেক্ষা মাত্র, দেখুন ভিক্টর হুগো কি বলেছেন, there is no force which can stop an idea whose time has come. There is no force in the world which can stop an idea whose time has come. তাই বলছি, বালুচিস্তানের স্বাধীনতা পাকিস্তানের কোনো শক্তি রুখতে পারবে না। বালুচিস্তান স্বাধীন হবে এবং সবার আগে আমরা বালুচিস্তানের স্বীকৃতি দেব এবং রাষ্ট্রপুঞ্জে গিয়ে বালুচিস্তানের স্বাধীনতাকে সমর্থন করব, ভারত করবে, এবং বালুচিস্তানের নিরাপত্তা সুরক্ষিত রাখার দায়িত্ব নেবে ভারত সরকার। বালুচিস্তানের
মানুষকে জোর করে পাকিস্তান দাবিয়ে রেখেছে। পাকিস্তানের আর্মি জেনারেলরা বালুচিস্তানের মানুষের উপর অত্যাচার করে। এখন রিটালিয়েশন হচ্ছে, তাদের মজিদ ব্রিগেড আছে, আত্মঘাতী আছে। এই যে পাকিস্তান আর্মির 18 জন সদস্য আত্মঘাতী বিস্ফোরণে না বালুচ লিবারেশন আর্মির সঙ্গে লড়াইয়ে মারা গেছে। জাফর এক্সপ্রেসে যে বিস্ফোরণ হলো তাতে নাকি বালুচ লিবারেশন আর্মির যোগ ছিল। এবং চীনা নাগরিক যারা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কাজে যুক্ত, তারাও বালুচ লিবারেশন আর্মির নিশানা হয়েছেন। এবং চীন সরকার পাকিস্তানের সরকারের উপর এতই বিরক্ত, তারা বলেছে যে এভাবে তো আর কাজ করা যাবে না, প্রয়োজনে আমাদের সেনাও আমাদের নাগরিকদের নিরাপত্তা দেবে। যেমন ওই ওয়াগনার গ্রুপ ছিল রাশিয়ায়, প্রাইভেট মিলিশিয়া, সেই রকম অফিসিয়ালি চীনা আর্মি থাকবে না, কিন্তু চীনা আর্মির লোকজনই ওই প্রাইভেট কন্ট্রাক্টরের আন্ডারে যাবে এবং তারা চীনা ন্যাশনালদের সেখানে সিকিউরিটি দেবে। তাহলে আর একটা 1971 পাকিস্তানের জন্য অপেক্ষা করে আছে। পাকিস্তানের ইতিহাসে লজ্জাজনক, পাকিস্তানের অঙ্গহানি হয়েছিল 71 সালে 16ই ডিসেম্বর। নিয়াজি 93,000 সৈন্য নিয়ে ঢাকায় আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর কাছে। সেই ক্ষত, সেই লজ্জা পাকিস্তান কোনোদিন মুছতে পারবে না। এবং আর একটা অঙ্গহানি হবে পাকিস্তানের, বালুচিস্তান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হবে। বুগাটিকে যারা খুন করে, যিনি তো চেয়েছিলেন যে পাকিস্তানের অখণ্ডতা বজায় থাকুক, তাকে খুন করা হয়েছিল। ইলেক্টেড চিফ মিনিস্টার ছিলেন বালুচিস্তান। অর্থাৎ পাক আর্মি, পাক জেনারেলরা কখনোই বালুচিস্তানের পলিটিক্যাল সলিউশন চায়নি। তারা মিলিটারি মাইট দেখাতে গিয়েছে বালুচিস্তানের সাধারণ মানুষের উপর, এবং সেখানে রিটালিয়েশন হয়েছে। এবং রিটালিয়েশনটা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেটা পাকিস্তানের রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ কারুর আর নিয়ন্ত্রণে নেই। সেই জন্যই ফজলুর রহমান ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেছেন যে বালুচিস্তানের পাকিস্তান থেকে বেরিয়ে স্বাধীনতা ঘোষণা করা এখন সময়ের অপেক্ষা মাত্র। এই ঘটনা যদি ঘটে আমরা স্বাগত জানাব, কারণ পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র, দীর্ঘদিন ধরে আমাদের রক্তাক্ত করছে, ঘুষপেটিয়ারা ঢুকে পড়ছে, এবং পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই এর মদতে পাক অকুপাইড কাশ্মীরে জঙ্গিদের লঞ্চ প্যাড, জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র সবই হয়েছে। এবং এখনো তারা সীমান্তের ওপার থেকে আমাদের দেশে জঙ্গিদের ঢোকাচ্ছে। কাশ্মীরের সমস্যা চিরকালের জন্য সমাধান হয়ে গেছে। কাশ্মীরের মানুষ ভোট দিয়েছেন, প্রায় 65% মানুষ ভোট দিয়েছেন, এবং তারা তাদের নিজেদের সরকার গঠন করেছেন। এবং কাশ্মীরের স্টেটহুডও রেস্টোর করা হবে। এবং কাশ্মীরে কেন্দ্রীয় সরকার 90,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। এই যে দেখলেন না কিছুদিন আগে একটা টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, যেটা লে লাদাখ গুলমার্গের সঙ্গে অল ওয়েদার রোড, শ্রীনগর জম্মুর যোগাযোগ সাধন। কাশ্মীর রেল মানচিত্রে চলে এসছে, আরো উন্নতি হবে, ট্যুরিজম বিকশিত হচ্ছে, ইন্ডাস্ট্রি আসছে। যখন কাশ্মীরের যুবকরা চাকরি পাবেন, কর্মসংস্থানের সুযোগ পাবেন, তখন ফেল স্টেট পাকিস্তানের উস্কানিতে তারা কিন্তু ভুলবেন না। পাকিস্তান এটা বুঝেই নানা রকম উস্কানি দিচ্ছে, কাশ্মীরের স্থানীয় যুবকদের মোটিভেট করতে চাইছে জেহাদি কাজ, কিন্তু সফল হয়নি। এবং 2024-এ একজনও কাশ্মীরি যুবক জঙ্গি দলে নাম লেখায়নি, কারণ কাশ্মীরের যুবকরা তো বুঝছেন যে তাদেরকে ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে হবে। এই ভারতবর্ষে আমাদের যে অধিকার, একজন কাশ্মীরের নাগরিকতার অধিকার। তারা আস্তে আস্তে ভুল বুঝে মেনস্ট্রিমে ফিরছেন, কিন্তু পাকিস্তানের শিক্ষা হয়নি তো। 71-এ তারা
পূর্ব পাকিস্তানকে হারিয়েছে, যেটা আজকে বাংলাদেশ, এবার হারাবে বালুচিস্তান। সেই জন্যই ফজলুর রহমান ন্যাশনাল অ্যাসেম্বলিতে পরিষ্কার বলেছেন, আপনারা দেখে নিতে পারেন ইউটিউব সার্চ করে। আর এই পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার নাকি ঢাকায় আসবেন। কবে আসবেন? শুনেছিলাম তো ফেব্রুয়ারির প্রথম 2-1 সপ্তাহের মধ্যে আসবেন, তো ফেব্রুয়ারি তো শেষ হতে চললো। কবে আসবেন? ক্যান্সেল করেছেন নাকি? কেউ যদি জানেন যে কবে আসবেন, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। সুজি ইউনুস নাকি শাহবাজ শরীফের কোলে উঠবার জন্য ব্যাকুল হয়ে গেছেন। সরাসরি বিমান যোগাযোগ ইসলামাবাদ ঢাকার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পাকিস্তানে ট্যুরিজম এক্সপ্লোর করবার জন্য নাকি বাংলাদেশিরা খুব আগ্রহী। ভিসা অন অ্যারাইভাল, পাকিস্তান নাগরিকরা যেখান থেকেই বাংলাদেশে আসুক না কেন তাহলে ভিসা লাগবে না, মানে ভিসা অন অ্যারাইভাল। চট্টগ্রাম এই বন্দরে পাক কন্টেনার ভর্তি জাহাজ আসলে সেগুলোকে চেকও করা হবে না। কত রকম কথা ইউনুস বলেছে। ওখান থেকে নাকি চিনি আমদানি করবে, ইত্যাদি ইত্যাদি। মানে 1,500 কিলোমিটার দূর থেকে চিনি আমদানি করবে, ভারত থেকে করলে ওদের কি বলবো আর কি। যাই হোক, মানে মতাদর্শগতভাবে নাকি ওরা বিপন্ন হবে। যদিও বাংলাদেশের বেশিরভাগ মানুষ পাকিস্তানকে খুব একটা পছন্দ করে না, তারা ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ রাখতে চান। এই যে পিউ রিসার্চ বলেছে না, 57% বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক চান। আরো ধরুন 15-20% মানুষ আছেন যাদের ভারতের উপর কিছু অভিমান ক্ষোভ আছে, কিন্তু তারা ভারতের সঙ্গে হোস্টাইল সম্পর্ক চান না। বাকি 24-25% যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা রাজাকারের বাচ্চা, তারা হচ্ছে পাকিস্তান প্রেমী। তারাই বাংলাদেশকে পাকিস্তানে কলোনি করতে চায়, ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান নাম দিতে চায় বাংলাদেশে। এই অপশক্তি, এই কালো শক্তি এখন বাংলাদেশে রাজ করছে। এবং ঢাকায় পাকিস্তান হাই কমিশনে খুব অ্যাক্টিভিটি এখন। এই যে ISI ডিজি ঘুরে গেল, আনসারুল্লাহ বাংলার প্রধান জাসিমউদ্দিন রহমানি আন্তর্জাতিক স্তরের জঙ্গি, যাকে ইউনিশ সরকার মুক্তি দিয়েছে, রংপুরে গেছিল, লালমনিরহাটে গিয়েছিল, পরিত্যক্ত এয়ার স্ট্রিপে সংস্কার করে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনে সেখানে মোতায়েন করবে। পাকিস্তান থেকে নাকি ক্ষেপণাস্ত্র কিনবে বাংলাদেশ। আর যখনই এই বিমান কেনা, ক্ষেপণাস্ত্র কেনা হয়, কিছু আর্ম ডিলার টাউট অ্যাক্টিভ হয়ে ওঠে 2 পয়সা কামানোর জন্য। সেনাবাহিনীর কর্তাদের কাছে এগুলো সুবর্ণ সুযোগ। ভারত আক্রমণ করতে চায়, হিন্দুস্তান আক্রমণ করতে পারে, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তাই অস্ত্র কেন। বাংলাদেশে এই রবটা উঠছে, পাকিস্তান থেকে অস্ত্র কিনতে হবে। কিছু লোক ফুলে পেঁপে উঠবে, বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হবে, বিদেশে বড় বড় অ্যাপার্টমেন্ট কিনবে, এগুলো আমরা বুঝি। কিন্তু পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করবে, তার আগে নিজের মানচিত্রের অখণ্ডতা রাখতে পারবে না। সেই জন্য ফজলুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বালুচিস্তান আলাদা হয়ে যাবে, ইনএভিটেবল, রোখা যাবে না। আমার তো ধারণা 1 বছর হচ্ছে টাইম লাইন, তার মধ্যে বালুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করবে। এবং যেই বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করবে, সুপার পাওয়ার ভারত, চতুর্থ অর্থনৈতিক শক্তি ভারত, আমরা তো স্বীকৃতি দেব এবং রাষ্ট্রপুঞ্জেও বালুচিস্তানের স্বীকৃতির জন্য সওয়াল করব। মত ইটেন পাকিস্তান খণ্ড বিখণ্ড হয়ে যাবে, পড়ে থাকবে শুধু পাঞ্জাব। ওই পাঞ্জাবকে নিয়ে পাকিস্তানকে থাকতে হবে। 71-এ অঙ্গহানি হয়েছিল, 2025-26-এ আর একটা অঙ্গহানি হবে। বালুচিস্তান বেরিয়ে যাবে পাকিস্তান থেকে। তাহলে 1971-এর পুনরাবৃত্তি হতে চলেছে 1-1.5 বছরের মধ্যে। দেয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে। পাকিস্তান যে ভাঙছে, দেয়াল লিখন স্পষ্ট। আর ভারত মুসলিম বিশ্বে সম্মানের জায়গাটা দখল করছে। বিভিন্ন মুসলিম দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের দেশে সর্বোচ্চ সম্মান দিয়েছে।
এই যে কাতারের আমির এলেন, তাকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন, নিজের ভাই বললেন। দেখুন, 11 বছর তো প্রধানমন্ত্রী হিসেবে আছেন নরেন্দ্র মোদী। আমার মনে হয় এইটা নিয়ে 4 বার তিনি বিমানবন্দরে গিয়ে কোনো রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানিয়েছেন। প্রথমবার গিয়েছিলেন 17 সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে রিসিভ করতে, তারপরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকার, তারপর জর্ডনের রাজা, এবং এরপর গেলেন কাতারের আমির। কাতারের আমির যে ডায়নাস্টির, সেটা মধ্যপ্রাচ্যের সব থেকে পুরনো, 1850 সালে তৈরি। কাতার দেশটা ইসরায়েলের হাফ। জনসংখ্যা 5% নয় ইসরায়েলের, এবং কাতারের ইন্ডিজেনাস পপুলেশন তো 4 লক্ষ, কিন্তু থাকে 25-30 লক্ষ লোক। তারা অধিকাংশই বাইরে থেকে এসেছে, কাতারে থাকেন, ব্যবসা করেন, কাজ করেন। ভারতেও আছে 6-7 লক্ষ। কাতার হচ্ছে সফট পাওয়ার। কাতার ভাসছে তেল এবং গ্যাসের ভান্ডারের উপর। তা ভারত কাতারের মধ্যে 2028 সালে চুক্তি পুনর্নবীকরণ হবে 20 বছরের জন্য। 7.5 মিলিয়ন মেট্রিক টন গ্যাস কাতার থেকে ভারত নেবে। দেখুন, কাতার কিন্তু খুব মিলিটারি শক্তিশালী নয়, কিন্তু আমেরিকার একটা এয়ারবেস আছে, তার পাশে বাহারিনের নেভাল বেস আছে। কিন্তু কাতারের আছে ফিনান্সিয়াল মাসল। ওদের জিডিপি $400 বিলিয়ন কাছে। এবং কাতারে আপনি দেখবেন ইসরায়েল হামাসের শান্তি চুক্তি নিয়ে আলোচনা কাতারে। পাকিস্তান, এই আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যাবে, আলোচনা কোথায় হচ্ছে? কাতারে। কাতারে ইসরায়েলও আছে, হামাসের পলিটিক্যাল উইং আছে, তালিবান আছে, এবং আল কায়দার মানে ওসামা বিন লাদেনের এক্সটেন্ডেড ফ্যামিলিও নাকি কাতারে থাকে। আবার আমেরিকার এয়ারবেস আছে। এবং কাতারের সব থেকে বড় সফট পাওয়ার হচ্ছে আল জাজিরা নেটওয়ার্ক, এবং আল জাজিরা নেটওয়ার্ক ইজ কম্পিটিং উইথ সিএনএন এন্ড বিবিসি। মধ্যপ্রাচ্য কেন, মানে মধ্যপ্রাচ্যের খবর, ধরুন এই গাজার খবর বিবিসি সিএনএন দেখাচ্ছে, আল জাজিরাও দেখাচ্ছে। আপনি যদি মধ্যপ্রাচ্যের ভিউটা পেতে চান, তাহলে আপনাকে আল জাজিরা দেখতে হবে। এবং আল জাজিরা কাতারের একটা সফট পাওয়ার। কাতারের মিলিটারি পাওয়ার নেই সেই অর্থে, পয়সা আছে, সফট পাওয়ার আছে। এই সফট পাওয়ারের একটা অংশ হচ্ছে আল জাজিরা। দেখুন, এই সৌদি বলুন, ইউএই বলুন, তারপরে কাতার বলুন, একসময় জর্ডান বলুন, পাকিস্তানের সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক ছিল। কেন? যে মিলিটারিরা, পাকিস্তান মিলিটারির একটা অংশ ওই সমস্ত দেশে সেনাবাহিনীতে যেত, ডেপুটেশনে যেত, লোন হিসাবে যেত, এবং পাকিস্তান মিলিটারি ওই দেশের মিলিটারিকে ট্রেন করত। কিন্তু পাকিস্তান এখন ভিক্ষার বাটি নিয়ে সারা বিশ্বে ঘোরে না, আমাকে $1 বিলিয়ন দাও, আমাকে ওই দাও, আমাকে সেই দাও। তাই বিভিন্ন মুসলিম দেশ এখন পাকিস্তানকে কার্যত অ্যাভয়েড করছে। একটা ন্যারেটিভ আছে না, আমাদের দেশের সরকার হিন্দুত্ববাদী সরকার। কিন্তু কাতারের আমিরকে যেভাবে প্রধানমন্ত্রী স্বাগত জানালেন, অতীতে জর্ডনের রাজাকে স্বাগত জানিয়েছিলেন এয়ারপোর্টে গিয়ে, এই ধারণাটা কিন্তু মুসলিম বিশ্বেও ভেঙে যাচ্ছে যে ভারত সরকার বা ভারতের শাসক রাজনৈতিক দল ভীষণ রকম ভাবে মুসলিম বিদ্বেষী। এটা একটা ন্যারেটিভ। আমরা পজিটিভ সেকুলারিজমে বিশ্বাস করি। মুসলমান সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের নাগরিক, তারা সব রকম সুযোগ সুবিধা পাবেন, কিন্তু তোষণ চলবে না। এটাকেই এখানকার সকল সেকুলার রাজনৈতিক দলগুলোকে হিন্দুত্ববাদী রাজনীতি বলে। কিন্তু মুসলিম বিশ্ব যেভাবে ভারতকে স্বীকৃতি দিচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ অসামরিক সম্মান দিচ্ছে, পাকিস্তান তেলে বেগুনে চলে উঠছে। কাতারের আমিরকে যেভাবে প্রধানমন্ত্রী স্বাগত জানালেন এয়ারপোর্টে, এবং কাতারের আমির রেসিপ্রোকেট করলেন, এর থেকে এটাই প্রমাণিত হয় এই কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান মাঝে মধ্যে সরব হওয়ার চেষ্টা করেন, কিন্তু মুসলিম বিশ্বের কোনো দেশ পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় না। মাঝে মধ্যে তুর্কি এরদোগান চাঁদ সদাগরে মনসা পুজো করার মতো করে বলেন, অনেকে আবার প্যালেস্টাইন কাশ্মীরকে এক বন্ধনীতে রাখতে চান।
কাশ্মীরের সমস্যা চিরকালের জন্য শেষ। প্যালেস্টাইনের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার আমরা চাই, কিন্তু এই কাশ্মীর এবং প্যালেস্টাইনকে এক বন্ধনীতে রাখলে ভারতবাসীর সমর্থন কোনোদিনই ফিলিস্তিনিরা পাবেন না। এই কথাগুলো কেন বললাম জানেন? একদিকে যখন পাকিস্তান আবার ভাঙনের মুখে, তখন মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বে ভারতের সম্মান, প্রতিপত্তি, প্রভাব বাড়ছে। কাতারের আমিরের সফর তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।